বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিষ্ক্রিয় হওয়ায় সারা দেশে শনিবার থেকে বৃষ্টি অনেকটাই কমে আসবে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানিয়েছেন, বৃষ্টি কমলে দিন ও রাতের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এছাড়া উত্তরাঞ্চলে ভারী বর্ষণের ফলে বন্যার সম্ভাবনাও নেই। অপরদিকে সব সমুদ্র বন্দরের সতর্ক সংকেতও নামিয়ে ফেলতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিস্তারিত আমেনা হীরার রিপোর্টে। কয়েকদিনের ভ্যাপসা গরমের পর দেশের অধিকাংশ জায়গায় টানা বৃষ্টির ফলে গরম খানিকটা হলেও কমেছে আর জনজীবনে মিলেছে স্বস্তি। সকাল থেকে রাজধানীতে ঝিরিঝিরি বৃষ্টি, তবে বৃষ্টি ঝরানো লঘুচাপ দুর্বল হয়ে যাওয়ায় বৃষ্টির সম্ভাবনা আগামীকাল থেকে অনেকটাই কম জানান আবহাওয়াবিদ। এখন পর্যন্ত যে অবস্থা, সারা দেশেই কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে এবং শুধুমাত্র রংপুর বিভাগের কোথাও কোথাও হয়তো বা মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি থাকতে পারে। এছাড়া দেশের অন্যত্র কিন্তু বৃষ্টিপাত উল্লেখযোগ্যভাবে কমে যাবে। বৃষ্টি কমলে দিন ও রাতের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে আগামী মাসের শুরুতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও বলেন আবহাওয়াবিদ। আজকে কোথাও কোথাও হয়তো 1 থেকে 3 ডিগ্রি তাপমাত্রারও বৃদ্ধি পেতে পারে এবং এই বৃদ্ধির যে প্রবণতা, সেটা কিন্তু আগামী 2 থেকে 3 দিন এই তাপমাত্রা বৃদ্ধির প্রবণতাটা থাকবে। তবে এরপরে আমাদের আগামী মাসের শুরুর দিকে বা প্রথম সপ্তাহে কিন্তু সারা দেশেই আবার বৃষ্টিপাত বৃদ্ধি পাবে, তখন হয়তো বা তাপমাত্রা ক্রমান্বয়ে কিছুটা কমে যাবে। অন্যদিকে রংপুর বিভাগ জুড়ে চলা ভারী থেকে অতি ভারী বর্ষণও শনিবার থেকে কমে আসবে, ফলে উত্তরাঞ্চলে বন্যার সম্ভাবনা নেই। তবে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কিছু স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটতে পারে বলেও জানান আবহাওয়াবিদ মনোয়ার হোসেন। এখন বাংলাদেশের কোথাও বা সমুদ্র বন্দরের জন্য এবং নদী বন্দরের জন্য কোথাও কোনো সংকেত নেই। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। দিনাজপুরের ফুলবাড়ীতে অতি ভারী বৃষ্টির কারণে কর্মহীন হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ। ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সারাদিন রাত ব্যাপী বৃষ্টির কারণে উপজেলার নিম্ন আয়ের মানুষেরা বিপাকে পড়েছে। তাদের কাজকর্ম না থাকায় বেকার হয়ে পড়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারণকে। গত 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পতনের দিন বিকেলে মুন্সিগঞ্জ পৌরসভা ভবনে লুটপাট করে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয় কতিপয় দুর্বৃত্তরা। আগুনে পুড়ে ছাই হয় নাগরিক সেবার সকল অনুষঙ্গ। ভস্মীভূত হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয় মুন্সিগঞ্জ পৌর ভবন। থমকে যায় পৌরসভার সকল নাগরিক সেবা কার্যক্রম। ধ্বংসস্তূপ থেকে এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে পৌর কর্তৃপক্ষ। মুন্সিগঞ্জ প্রতিনিধি শেখ মোহাম্মদ রতনের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কোমল। একসময় নাগরিক পদচারণায় মুখর থাকা মুন্সিগঞ্জ পৌরসভা কার্যালয় এখন ধ্বংসস্তূপ। 5 আগস্ট সরকার পতনের পর মুন্সিগঞ্জ শহরের রাস্তায় উল্লাসে নেমে আসে হাজারো মানুষ। ঠিক তখন মুন্সিগঞ্জ পৌরসভা ভবন পুড়ছে দুর্বৃত্তদের দেওয়া আগুনে। আমরা এখন বিভিন্ন ধরনের সেবা নিতে এসে বাধাগ্রস্ত হই, এগুলি নিতে দেরি হয়। জমা নেওয়ার পরে আপনার 1 সপ্তাহ পরে আর কি জমা সনদ দিয়ে দেবে। অনেকদিন যাবত আমি পৌরসভা আসতেছি, কিন্তু আমি কোনো নামের সংশোধন পাচ্ছি না এবং এখানে কোনো লোকও পাচ্ছি না পৌরসভায়। আমি চাই নির্দিষ্ট একটা সুন্দর পরিবেশে পৌরসভার কার্যকলাপ যাতে চলে। আগুনে পুড়ে ছাই হয় পৌরসভার দীর্ঘদিনের রক্ষিত নাগরিকদের সকল দলিল দস্তাবেজ। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় ভবন ও ভবনের আসবাবপত্র। কম্পিউটার পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয় নাগরিকদের এই মৌলিক সেবা প্রতিষ্ঠান। ফলে মুখ থুবড়ে পড়ে নাগরিক সেবা কার্যক্রম। এখানে লোকজনও নাই, আর তো ফাঁকা পুরা বাড়ি। কয়েকদিন যাবতীয় আসতেছি কিন্তু এটা পাইতেছি না। এর আগে আরো কয়েকবার আসছি, এখনো কার্যক্রম এখানে শুরু হয় নাই। দুর্ভোগের শিকার হইতেছি। যতটুকু সম্ভব আমরা করতেছি পুরাতন হাসপাতাল পাড়াতে। জরুরি ভিত্তিতে আমাদের প্রশাসক মহোদয়ের নির্দেশে আমরা যতটুকু সম্ভব চাপা দেওয়ার চেষ্টা করতেছি। বর্তমানে পৌরসভার দায়িত্বে থাকা প্রশাসনের কর্মকর্তা বলছেন, ধ্বংসস্তূপ থেকেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে। জরুরি সেবা নিশ্চিত করতে ইতিমধ্যেই শহরের পুরনো হাসপাতাল এলাকায় বিকল্প ভবনে সেবা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মিনিস্ট্রির সুপারিশের ভিত্তিতে পৌর ভবনটা নির্মাণ করা যাবে বা রিপেয়ার করা যাবে কিনা সেটা বিষয়ে আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আর ইতিমধ্যে যেহেতু আমাদের পৌর ভবনটা এখন ব্যবহার অনুপযোগী, এজন্য আমরা পৌর ভবনের বাইরে একটা জায়গা করেছি, সেখানে আমাদের মোটামুটি একটা বসার ব্যবস্থা করেছি। সেখান থেকে আমরা নাগরিকত্ব সনদ, জন্ম নিবন্ধন ইতিমধ্যে আমরা শুরু করেছি এবং অন্যান্য কার্যক্রম যেগুলো আছে সেগুলো আমরা শুরু করে দিয়েছি। ধলেশ্বরী নদীর পাড়ে অবস্থিত মুন্সিগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠা হয় 1972 সালে। অন্তত 1.5 লক্ষাধিক মানুষের বসতি প্রথম শ্রেণীর এই পৌরসভায়।
ইলিয়াস কমল, মাই টিভি। মুন্সিগঞ্জে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে তিনি মুন্সিগঞ্জ ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রত্নতত্ত্ব নিদর্শন পরিদর্শনে আসেন। উপদেষ্টা মুন্সিগঞ্জ শহরের মোঘল আমলের প্রত্নতত্ত্ব নিদর্শন ইদ্রাকপুর দুর্গ পরিদর্শন করেন। পরে তিনি মুন্সিগঞ্জ সদরের রাজা হরিশচন্দ্রের দিঘি, মীর কাদিম সেতু, বাবা আদম শাহী মসজিদ, টঙ্গীবাড়ি উপজেলার সোনারং জোড়া মঠ এবং শ্রীনগরের বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর বাড়ি পরিদর্শন করেন। এ সময় আসিফ নজরুল বলেন, প্রত্নতত্ত্ব সম্পদের উপর এখন নজর দেওয়ার সময় এসেছে। সারা দেশে প্রত্নতত্ত্ব নিদর্শনগুলো সরজমিনে দেখে কী ধরনের সংরক্ষণের প্রয়োজন রয়েছে তা পর্যবেক্ষণ করে একটি নীতিমালা প্রণয়ন করা হবে। সেগুলি সরজমিনে দেখতে চাচ্ছি, কারণ সপ্তাহের অন্যান্য দিন সময় পাই না। আর শুক্রবার দিন আমি ঠিক করেছি বিভিন্ন প্রত্নতত্ত্ব যে নিদর্শনগুলো রয়েছে সারা বাংলাদেশে ছড়ানো, এবং এটা এত রিচ বাংলাদেশ সব ব্যাপারে, যেমন এখানে ইদ্রাকপুর কেল্লা রয়েছে, নারায়ণগঞ্জে রয়েছে এ ধরনের 2টা কেল্লা, লালবাগ কেল্লা সহ এই কেল্লাগুলোকে আমরা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত করার জন্য চেষ্টা করছি। ভাবছি এখানে সংরক্ষণের প্রয়োজনীয়তা কী কী আছে, এই অবস্থাটা নিজের স্বচক্ষে না দেখলে সংরক্ষণের যে নীতিমালা আমরা ঠিক করবো, প্রায়োরিটি ঠিক করবো, এটা ঠিক করা যাবে না। এই জন্য আজকে এসেছি। শেখ হাসিনা যদি দেশে ফিরে আসে তা কোনো দলের নেতা হিসেবে নয়, খুনি আসামি হিসেবে আসতে হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর 3 নং ওয়ার্ডে খালেক ডিলারের বাড়িতে বন্যা দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত 5,000 পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন। জেলা বিএনপির উদ্যোগে এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান, পৌর বিএনপির সভাপতি আবু নাসের, সদর উপজেলা বিএনপির সভাপতি ভিপি জসিমউদ্দিন সহ অন্যান্যরা। নির্বাচন কমিশন সংস্কারের জন্য রাজনৈতিক দল ও স্টেক হোল্ডারদের সাথে আলোচনায় আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা আয়োজিত রাসূলের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ডক্টর তাহের বলেছেন, অন্তর্বর্তী সরকারের পক্ষে সকল সংস্কার সম্ভব নয়, তাই নির্বাচন কমিশন সহ মৌলিক কিছু বিষয় সংস্কার সাধন করে রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে যৌক্তিক সময়ে নির্বাচনের তারিখ ঘোষণা করবে সরকার। ইসলামী মনে করে এই ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে সকল সংস্কার করা সম্ভব নয়। সুতরাং মৌলিক কিছু বিষয়ে ইলেকশন কমিশন, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা 2 সেশনের বেশি কোনো প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এরকম কিছু কতিপয় মৌলিক দাবি যেগুলো জাতির কনসেনসাস তৈরি হয়েছে, এই ব্যাপারে সংস্কার সাধন করে রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে আলোচনা করে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করার যথাশীঘ্র সম্ভব তারিখ ঘোষণা করার জন্য আমি দাবি জানাচ্ছি। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, হিন্দুত্ববাদ ও নাস্তিকবাদ শিক্ষা কমিশন চাপিয়ে দেওয়া যাবে না। নাস্তিক মোরদ্দারদের শিক্ষা কমিশন থেকে সরাতে হবে। শিক্ষা কমিশনে আলেমদের প্রতিনিধি অন্তর্ভুক্তির দাবিও জানান তিনি। বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠে ছাত্র জনতার বিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার ও নৈরাজ্যবাদের বিরুদ্ধে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুফতি হাবিবুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসনাত জালালি। গণসমাবেশে বৃষ্টি উপেক্ষা করে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। পর্যটন শান্তির সোপান প্রতিপাদ্যে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি, আলোচনা সভা, সৈকত পরিচ্ছন্নতা অভিযান, পুরস্কার বিতরণ সহ নানা রকমের কর্মসূচি পালিত হয়েছে। সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে জেলা প্রশাসনের উন্মুক্ত মঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। অতিরিক্ত জেলা প্রশাসক ভিভিশন কান্তি দাসের সভাপতিত্বে এতে জেলা পুলিশ, ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। পরে শৌকত পরিচ্ছন্নতা অভিযান ও পুরস্কার বিতরণ করা হয়।
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে পর্যটন শান্তির সোপান এই প্রতিপাদ্য সামনে রেখে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র জাফলংয়ে র্যালি ও আলোচনা সভা হয়েছে। সকালে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালিটি পর্যটন কেন্দ্রের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জাফলং টুরিস্ট গাইড ও পর্যটন নৌকা চালক যুব সংঘের কার্যালয়ে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলামের সভাপতিত্বে ও গোয়াইনঘাট প্রেস ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ করিম মাহমুদ লিমনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার সাইদুল ইসলাম, জাফলং হোটেল মোটেল ব্যবসায়ী সমিতির সভাপতি বাবলু বখত, গোয়াইনঘাট প্রেস ক্লাবের আহ্বায়ক মিনহাজ উদ্দিন সহ অন্যান্য অতিথিবৃন্দ। ভারতে পাচার হওয়া বাংলাদেশি 9 জন তরুণীকে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার রাত 8টার দিকে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের হস্তান্তর করে। তারা কিশোরগঞ্জ, যশোর, খুলনা ও নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা। দালালের খপ্পরে পড়ে সীমান্ত পথে ভারতে গিয়েছিলেন। পরে সে দেশে অবৈধভাবে অনুপ্রবেশ করার অপরাধে পুলিশ তাদের আটক করে জেল হাজতে পাঠায়। সেখান থেকে রেস্কিউ ফাউন্ডেশন নামে একটি বেসরকারি সংস্থা তাদের ছাড়িয়ে নিজস্ব শেল্টার হোমে রাখেন। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক বলেন, ট্রাভেল পারমিটে ফেরত আসা 9 বাংলাদেশি তরুণীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার কর্মকর্তা আরিফা আক্তার ও রাইস যশোর কর্মকর্তা তৌফিকুজ্জামান বলেন, ফেরত আসাদের নিজস্ব শেল্টার হোমে রাখা হয়েছে। পরবর্তীতে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঢাকার ধামরায়ে মুড়ি ভর্তা ও চটপটি খাওয়াকে কেন্দ্র করে বজলু নামে যুবকের খুশিতে মাহবুবুর রহমান নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে বজলুকে আটক করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে ধামরাই পৌরসভার আইনঙ্গন এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মুড়ি ভর্তা ও চটপটি খাওয়া নিয়ে বজলু ও মাহবুবের মধ্যে তর্ক বিতর্ক লাগে। এর জেরে হাতাহাতি বাধে 2 জনের মধ্যে। এক পর্যায়ে বজলু মাহবুবকে ঘুষি দিলে অজ্ঞান হয়ে যায়। পরে স্থানীয়রা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানায়, উত্তেজিত ও ঘুষির কারণে স্ট্রোক করে মাহবুবের মৃত্যু হয়। বজলুকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার উপপরিদর্শক কাউসার মাহমুদ। মৌলভীবাজার জেলার জুড়িতে উপজেলা প্রশাসন ও যৌথ বাহিনীর অভিযানে সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার MA মুমিত আশুক চত্বর থেকে নিউ মার্কেট এলাকা পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক ও বাজারের 2 পাশে অবৈধভাবে দখলকৃত জায়গার স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সঞ্জিদা আক্তার। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা সহায়তা করেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি সঞ্জিদা আক্তার বলেন, উদ্ধারকৃত জায়গা আবারও দখলের চেষ্টা করা হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রাম নগরী এবং উপজেলায় গত 24 ঘন্টায় নতুন করে আরও 47 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে এ পর্যন্ত 1315 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নগরীতে 769 এবং উপজেলায় আক্রান্ত হয়েছেন 546 জন। অন্যদিকে চলতি বছরে মৃত্যু হয়েছে 13 জনে। শুধুমাত্র সেপ্টেম্বরে মারা গেছেন 8 জন। এ পর্যন্ত চলতি বছর মোট 13 জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, 24 ঘন্টায় 47 জন ডেঙ্গু আক্রান্তের মধ্যে বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন 19 জন, ফৌজদারহাট BITID হাসপাতালে 3 জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে 9 জন এবং উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে 7 জন এবং নগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 9 জন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণের পর এবার সরানো হলো কাউন্সিলরদের। বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ শামসুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই প্রজ্ঞাপনে চসিক সহ 12 সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের অপসারণ করা হয়েছে। গত 19 আগস্ট স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরীকে অপসারণ করার পর প্রশাসক হিসেবে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে একটি কমিউনিটি সেন্টারে সম্প্রীতি সমাবেশ হয়েছে। মাটিরাঙ্গা উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান। এ সময় বক্তব্য রাখেন খাগড়াছড়ির পুলিশ সুপার মোহাম্মদ আরফিন জুয়েল, সাবেক মাটিরাঙ্গা পৌর মেয়র আবু ইউসুফ চৌধুরী ও পার্বত্য জেলা পরিষদ সদস্য মনীন্দ্র কিশোর ত্রিপুরা এবং মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান নাসির আহমেদ চৌধুরী সহ বীর মুক্তিযোদ্ধারা। চট্টগ্রামের পতেঙ্গা থেকে অস্ত্র ও গুলিসহ 6 ডাকাতকে গ্রেফতার করেছে কোস্টগার্ড। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন চরপাড়া ঘাট এলাকায় একটি ডাকাত দল সমুদ্রে অবস্থানরত জাহাজ থেকে ডাকাতি প্রস্তুতি গ্রহণকালে 2টি দেশীয় আগ্নেয়াস্ত্র, 1 রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত রাশেদ গিয়াস গ্রুপের 6 জন ডাকাত আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড বেস চট্টগ্রাম। কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোহাম্মদ সিয়ামুল হক জানান, আটককৃত ডাকাতসহ জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। চট্টগ্রামে মিথ্যা ঘোষণা দিয়ে 42 টন সুগন্ধি চাল রপ্তানির সময় আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তথ্য অধিদপ্তর। বৃহস্পতিবার সিঙ্গাপুর ও সৌদি আরবে রপ্তানির আগ মুহূর্তে মেসার্স ইসাক ব্রাদার্স ডিপো লিমিটেডের অফডক থেকে এগুলো আটক করা হয়। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক আয়েশা সিদ্দিকা জানান, গোপন সংবাদের ভিত্তিতে রপ্তানিকারক নীলফামারীর অভিজিৎ ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের 2টি চালান আটক করা হয়েছে। চালান 2টির C&F এজেন্ট ছিল NR এন্টারপ্রাইজ। গত 4 আগস্ট নাজিরহাট ও সারা দেশে স্বৈরাচার হাসিনার পতনের 1 দফা দাবি আদায়ে আন্দোলনরত ছাত্র জনতার উপর হামলাকারী আওয়ামী লীগ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে গতকাল বিকেলে চট্টগ্রাম ফটিকছড়িতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন মেসির সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার আলমগীর। পরে একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন অন্যান্য নেতাকর্মীরা। ব্যবসায়িক মন্দার হতাশা কাটাতে সীমান্তবর্তী শ্রীবর্দী উপজেলায় ড্রাগন ফলের চাষ শুরু করেন 6 উদ্যোক্তা বন্ধু। অল্প খরচে ড্রাগন ফলের বাগান করে সফলতার মুখ দেখছেন তারা। ফুল আর রঙিন ফল দেখে জেলার বিভিন্ন প্রান্তের চাষিরাও আগ্রহী বাগান তৈরিতে। প্রতিনিধি তারেক মোহাম্মদ আব্দুল্লাহ রানার রিপোর্ট, জানাচ্ছেন আমেনা হীরা। শেরপুর জেলার সীমান্তবর্তী শিবরদী উপজেলার দহেরপাড় গ্রামে 35% জমি লিজ নিয়ে 200 খুঁটিতে 800 বাড়ি এক জাতের ড্রাগন ফলের চারা রোপণ করেন 6 বন্ধু। 1 বছর পরেই বাগান জুড়ে দেখা দিয়েছে ফুল আর রঙিন ফল। 3 লক্ষাধিক টাকা ব্যয়ে তৈরি বাগানে প্রথম বছরেই বিক্রি হয় 1.5 লাখ টাকার ড্রাগন ফল। মে থেকে আগস্ট পর্যন্ত ড্রাগন ফলের সেরা মৌসুম। একবার চারা রোপণ করলে প্রায় 20 বছর পর্যন্ত ফল দেয় এ গাছ। উৎপাদন খরচ তুলনামূলক কম হওয়ায় এ ফল চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা। এই উদ্যোগ নিয়ে আমরা উদ্বুদ্ধ করতেছি আশেপাশের যুবক ছেলেদেরকে যে ঘরে বসে না থেকে বা অন্যান্য মোবাইল সময় ব্যয় না করে আমরা যদি একটা বাড়ির আশেপাশে অথবা ছাদে আমরা ছোট পরিসরে হলেও এই বাগানটা আমরা করার জন্য তাদেরকে আহ্বান জানাচ্ছি। আমি পরবর্তী এটা করার জন্য উদ্যোক্তা হিসেবে করতেছি। চারা টারা আমি নিজেও ফেলাইতেছি। এই বাগান দেখে উদ্বুদ্ধ হয়েছি, আমি নিজে এই বাগানটা করব, আমি করতেছি, চিন্তা ভাবনা করতেছি আর কি। এই বাগান দীর্ঘত 2 বছর যাবৎ কাজ করতেছি, এতে আঙ্গর খুব নাপমান।
আমরা খুব সচলভাবে চলতে পারি। 20 হেক্টর জমিতে ড্রাগন ফলের 350টি বাগান রয়েছে জেলায়, যা থেকে প্রায় 200 মেট্রিক টন ফল উৎপাদন করছেন কৃষি উদ্যোক্তারা। বর্তমানে এ ফল সকলের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে জানিয়েছে কৃষি বিভাগ। আমরা কৃষি বিভাগ সবসময় এই ধরনের উদ্যোগকে উৎসাহিত করি। আমাদের শ্রীবর্দী উপজেলা কৃষি অফিস তাদের সাথে যোগাযোগ রাখছে, প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে। আমরা আশা করি এই ধরনের উদ্যোগ আরও বিস্তৃত হবে এবং আমাদের বাংলাদেশ ফলে ফসলে যেরকম সমৃদ্ধ, সেখানে আমাদের এই শেরপুর জেলা অবদান রাখবে। আমেনা হীরা, মাই টিভি নিউজ। মেহেরপুরের গাংনীতে 36 কেজি গাঁজা সহ রাহিব নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেহেরপুর সিপিসি 3 র্যাব 12 এর সদস্যরা। বৃহস্পতিবার দিবাগত রাত 11টার দিকে গাংনী উপজেলার কাথুলি ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর ধলা গ্রামের তার নিজ বসত বাড়ি থেকে তাকে আটক করে র্যাব। মেহেরপুর সিপিসি 3 র্যাব 12 এর সহকারী পুলিশ সুপার এনামুল হক এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, কাথুলি ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর ধলা গ্রামে রাহিব ওরফে রাকিবের বাড়িতে মাদক রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান পরিচালনা করেন র্যাবের সদস্যরা। এ সময় তল্লাশি করে তার বসত ঘর থেকে 34 কেজি গাঁজা ও 2টি হাসুয়া উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়ের পূর্বক তাকে গাংনী থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি। লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের ডাকাতিয়া নদীর অংশে ময়লা আবর্জনা পরিষ্কার ও দখল মুক্ত অভিযান শুরু করেছে রায়পুর উপজেলা ও পৌর প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে রায়পুর পৌর শহরের 4 নং ওয়ার্ড মহিলা কলেজ সংলগ্ন এলাকা থেকে দিনব্যাপী অভিযানে প্রায় 1 কিলোমিটার নদীতে থাকা বিভিন্ন বাঁধ, কচুরিপানা আর দীর্ঘদিনের অবহেলায় জমা ময়লা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ও রায়পুর পৌরসভার প্রশাসক পদ্মাসন সিংহ। এ সময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মোহাম্মদ ইমরান খান, উপজেলা ভূমি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান সহ উপজেলা ও পৌরসভার কর্মকর্তাবৃন্দ। দিনাজপুরের পার্বতীপুরে 5 জনের দেহে ডেঙ্গু শনাক্তের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আক্রান্তদের মধ্যে 2 জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও অন্যরা পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিচ্ছেন। তাদের সার্বিক স্বাস্থ্যসেবা দেওয়ার পাশাপাশি ডেঙ্গুতে আক্রান্ত প্রত্যেকেই ঢাকা ফেরত বলে জানিয়েছেন আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ হারুনুজ্জামান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় গ্রেফতার রাজবাড়ীর সাবেক মেয়র আলমগীর শেখ তিতুর জামিন নামঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর 1 নম্বর আমলি আদালতে আলমগীর শেখ তিতুর পক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। পরে পক্ষে বিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে আদালতের বিচারক সুমন হোসেন তার জামিন নামঞ্জুর করেন। সরকারি কৌঁসুলি উজির আলী শেখ জানান, দুপুরে তাকে আদালতে আনলে আসামি পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করলে বিচারক সুমন হোসেন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরিষ্কার পরিচ্ছন্ন যানজট মুক্ত মির্জাপুর গড়ার প্রত্যয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন টাঙ্গাইলের মির্জাপুরে পৌরসভার প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান। সকালে পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে মির্জাপুর বাজারের বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন, ডেঙ্গু প্রতিরোধের সচেতনতা বৃদ্ধি ও যানজট নিরসনে ফুটপাত দখল মুক্ত করার জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ফুটপাতে থাকা প্রায় 30টি দোকান উচ্ছেদ, লাইসেন্সবিহীন অটোরিকশা, সিএনজি টেম্পো, মিনি বাস ও লেগুনার জন্য আলাদা জায়গা চিহ্নিত করে দেন। পর্যটন শান্তির সোপান এই প্রতিপাদ্যে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে কুষ্টিয়ায়। দিবসটি উপলক্ষে সকালে কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। শহরের কালেক্টরেট চত্বর থেকে র্যালিটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কালেক্টরেট চত্বরে এসে শেষ হয়। র্যালিতে জেলা প্রশাসনের কর্মকর্তা ও ট্যুরিস্ট পুলিশের সদস্য সহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন। পর্যটন শিল্পের বিকাশে এলাকার প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় দায়িত্বশীল হওয়ার উপর গুরুত্বারোপ করা হয়েছে। পর্যটন শান্তির সোপান প্রতিপাদ্যে সারা দেশের মতো টাঙ্গাইলেও বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে জেলার পর্যটন শিল্পের
প্রসার ঘটানোর বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় জেলা প্রশাসন সহ সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন পর্যটন কেন্দ্র সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তারা নতুন নতুন পর্যটন কেন্দ্র তৈরি সহ জেলার পর্যটন কেন্দ্রগুলোকে আরও আকর্ষণীয় করে গড়ে তুলে দেশি বিদেশি পর্যটকদের উপস্থিতি বাড়াতে করণীয় বিষয়ে আলোচনা করেন। যশোরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম মনিরামপুর বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, জামায়াত, বিএনপি সহ সকল রাজনৈতিক দল, ইউনিয়ন চেয়ারম্যান ও সুধীজনের সাথে মতবিনিময় করেন। বৃহস্পতিবার বিকেলে মনিরামপুর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এই মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্নার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি নিয়াজ মাকদুম। আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা লিয়াকত আলী, নায়েবে আমির মাওলানা মহিউল ইসলাম, মনিরামপুর থানা বিএনপির আহ্বায়ক শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন। অত্যাচার, লুটপাট, চাঁদাবাজদের বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমিরের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। বরিশালের হিজলায় বৃহস্পতিবার বাদ এশার উপজেলা মাঠে গণসমাবেশে এই সতর্কবার্তা জানান তিনি। প্রধান অতিথি সিনিয়র নায়েবে আমির ইসলামী বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ ছিল। একটি শ্রেণী নিয়মিত লুটপাট, চাঁদাবাজি ও অত্যাচার চালিয়ে যাচ্ছে। প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হবে। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ শাহজাহান সিরাজুল ইসলাম। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ কাউসারুল ইসলাম, মোহাম্মদ নুরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর টাঙ্গাইলের ধনবাড়ি পৌর সম্মেলন হয়েছে। ধনবাড়ি জমিদার বাড়ির নওয়াব শাহী ঈদগাহ মাঠে এ সম্মেলন হয়। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা ফয়সাল আহমেদের সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ধনবাড়ি পৌর শাখার আহ্বায়ক মোস্তাফিজুর রহমান। এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোহাম্মদ আকরাম আলী। প্রধান বক্তার বক্তব্য দেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের সম্পাদক মোহাম্মদ আলামিন। বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার নেতা হাফেজ মাওলানা রেজাউল করিম, আসাদুজ্জামান বাবু সহ মধুপুর ও ধনবাড়ি উপজেলা শাখার নেতৃবৃন্দরা। ছাত্র জনতা গণবিপ্লবের সংগঠিত গণহত্যার বিচার সহ বিভিন্ন দাবিতে গণসমাবেশ সফল করার লক্ষ্যে বরিশালের গৌর নদীতে প্রস্তুতি সভা হয়েছে। ইসলামী যুব আন্দোলন উপজেলা শাখার উদ্যোগে সকালে দলীয় কার্যালয়ে ইসলামী যুব আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা মিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সহ সভাপতি ওবায়দুল হক নবী, সাধারণ সম্পাদক মাওলানা এমদাদ হোসেন সহ অন্যান্যরা। ভারতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু কটূক্তি করার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে হাজার হাজার স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা। শুক্রবার জুমার নামাজ শেষে জেলা জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। এ সময় বিক্ষোভ মিছিলটিতে অংশগ্রহণ করেন জেলা উপজেলার বিভিন্ন মসজিদের ধর্মপ্রাণ মুসল্লিগণ। বিক্ষোভ মিছিলটি জেলা জামে মসজিদের সামনে থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলার প্রশাসক এর কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত বক্তব্য অতি দ্রুত মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তিকারীদের বিচারের আওতায় এনে ফাঁসির দাবি করেন। আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলায় প্রস্তুতিমূলক সভা হয়েছে। গতকাল দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে সভায় সভাপতিত্ব করেন
কালকিনি উপজেলার নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস। এ সময় সহকারী কমিশনার ভূমি মাহবুবা ইসলাম, কালকিনি থানার ওসি মোহাম্মদ হুমায়ুন কবির, কালকিনি পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রমোদ মণ্ডল সহ বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। টাঙ্গাইলের দেলদুয়ারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক প্রস্তুতি সভা হয়েছে। গতকাল বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোস্তফা আব্দুল্লাহ আল নূরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ শোয়েব খান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ খান, সাধারণ সম্পাদক এস.এম. ফেরদৌস আহমেদ, উপজেলা জামায়াতে আমির আল মোমিন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি শব্দের আলী, উপজেলা পূজা উদযাপন কমিটির সেক্রেটারি পলাশ বসাক সহ আরো অনেকে। মানিকগঞ্জের ঘিওরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে অতিথি ছিলেন ঘিওর পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু শচীন্দ্রনাথ মিত্র ও ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মানিকুজ্জামান মানিক। উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপি ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আলিম খান মনোয়ার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আল মামুন ভুইয়া সহ আরো অনেকে। মৌলভীবাজার জেলা বিএনপির উপদেষ্টা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু বলেছেন, গত ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনে প্রথম ধাপে বিজয় হয়েছে ঠিকই, কিন্তু পূর্ণাঙ্গ বিজয় পেতে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। রাজনৈতিক প্রতিহিংসার মামলায় জর্জরিত শরীফুল হক সাজু প্রায় ১ যুগ পর দেশে ফিরেছেন। নিজ এলাকা জুড়ি ও বড়লেখা উপজেলায় সাজুর আগমন উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে র্যালি ও গণসমাবেশ হয়েছে। ভোলায় হারুনুর রশিদকে সভাপতি, মেজবাউদ্দিন শিপুকে সাধারণ সম্পাদক করে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি ঘোষণা করা হয়েছে। টেলিভিশন সাংবাদিকতায় চ্যালেঞ্জ মোকাবেলা ও সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ভোলা জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ভোলা সদর রোডে ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে সবার সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে 2024-25 সালের জন্য নতুন এই কমিটি ঘোষণা করা হয়। 1 বছর মেয়াদী এই কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক আদিল হোসেন তপু, অর্থ সম্পাদক মাই টিভির জেলা প্রতিনিধি আরিফ হোসেন লিটন দপ্তর, প্রচার সম্পাদক হিসেবে অচিন্ত মজুমদার সহ 11 সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।